বাঘ দেখতে যাব সুন্দরবনে, চলো সুন্দরবন ঘুরে আসি। না, এবার হয়তো আমাদের এই কনসেপ্ট থেকে বেরোনোর সময় এসে গেছে। সুন্দরবন তাদের জন্য যারা এই সবুজ প্রকৃতিকে ভালোবাসে, যারা ভালোবাসে নদী খাল বেষ্টিত ম্যানগ্রোভ জঙ্গলের এই অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, সুন্দরবন তাদের জন্য। এখানে থাকবেন আপনি খাঁচার ভেতর, অর্থাৎ লঞ্চ কিংবা বোটে। বেড়াবেন রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকার মধ্যে, অর্থাৎ তাদের রাজ্যে, যেখানে তারা যখন চাইবে দেখতে পাবেন ঠিক যখনই ওরা দেখা দেবে। এছাড়া আছে কুমির, হরিণ, বাঁদর, লাল কাঁকড়া আর বিভিন্ন প্রজাতির প্রাণী, আর কত কি। তার সাথে আছে গ্রাম্য আদিবাসী গানের কোমর দোলানো আর নদীর মাঝে বোটে খাওয়া দাওয়া। তাহলে আর দেরি কিসের, চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই সুন্দরবনে। ডানকুনি স্টেশন থেকে সকাল 5:52 ডানকুনি শিয়ালদা লোকাল ধরে আমি শিয়ালদা চলে যাই। 6:52 আমাদের ডানকুনি শিয়ালদা লোকাল শিয়ালদায় পৌঁছে দিল। তো আমরা এখন যাব হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনের দিকে। সেখানে 7:42 ক্যানিং লোকাল আছে, সেই ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং যাব। সুন্দরবন যেতে হলে আপনাকে ধরতে হবে শিয়ালদা ক্যানিং লোকাল। শিয়ালদা থেকে সকালে বিভিন্ন সময় ক্যানিং লোকাল ছাড়ে, চেষ্টা করবেন যত সকালে ট্রেন ধরার। আপনি কোন সময়ের ক্যানিং লোকাল ধরবেন সেটা আপনি যাদের সাথে সুন্দরবন ট্যুর করছেন তারাই বলে দেবে। আপনি যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে সুন্দরবন ভ্রমণ করছেন তারা আপনাকে এখানে পিক আপ করবে। আমার ছিল যেমন লোকনাথ ট্রাভেল। ক্যানিং স্টেশনে নেমে একেবারে পেছন দিক দিয়ে চলে এলাম। এই পুনর্বী মন্দির আছে আর পাশে, সেখানে আছে লোকনাথ ট্রাভেলসের অটো দাঁড়িয়ে আছে। সেই অটো ধরে আমরা যাচ্ছি সোনাখালী ঘাটে। এই অটো ফেয়ার আপনার ট্রাভেল এজেন্সিই দেবে, যে ট্রাভেল এজেন্সি দিয়ে আপনি সুন্দরবন ট্যুর বুক করেছেন। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী লঞ্চঘাট অবধি ডিস্টেন্স 17 কিলোমিটার, যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো। ঘাটের দিকে যাচ্ছি যেখানে হচ্ছে বোট লঞ্চ ছাড়ে। এটাই আমাদের বোট নেম MV সুলতানা। এটাই সোনাখালী লঞ্চ বা বোট ঘাট। এখান থেকেই শুরু হয় সুন্দরবন ট্যুর। ঘাটে অনেক বোট থাকে, আপনারা নিজ ট্যুর ট্রাভেলসের নাম আর বোট নামটা ভালোভাবে জেনে তবে উঠবেন। বোটের আপার ডেকটা সুন্দরভাবে সাজানো ছিল, নিচটা ছিল সবুজ কার্পেট দিয়ে মোড়া। বসার জন্য চারিদিকে অনেক চেয়ার আছে দেখলাম, খাবার জলের অনেক ডিব্বা আছে, এমনকি হাত ধোয়ার জন্য জলের বেসিনও আছে, সবই আছে দেখলাম। তবে দয়া করে নদীতে কিছু ফেলবেন না, যা ফেলার ডাস্টবিনে ফেলবেন। লোয়ার ডেকটা রেস্টরুম আর লাগেজ রাখার জায়গা, ভালোই বিছানা করা আছে, প্রয়োজন পড়লে রেস্ট নিতে পারেন। সোজা সামনে রান্নাঘর, যেখানে 3 দিনের ট্যুরের খাবারের জন্য রান্না বান্না হবে এখানে। আর এখন দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টের জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছে। এদিকে সামনে 2টো ওয়াশরুম আছে, যদিও একটা বন্ধ ছিল। ওপরে উঠে দেখলাম ব্রেকফাস্ট রেডি হচ্ছে, লুচি, আলুর দম আর রসগোল্লা। আলির আর কি চাই, লুচি, আলুর দম আর মিষ্টি পেলে আর কি চাই। সবাই এখানে আছে সুন্দরবন দেখতে আছে, সবাই বাঘ দেখতে যাচ্ছে। বাঘ কি দেখা হবে জানি না, কিন্তু এখানে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স বেশ ভালোই। ফার্স্টই ব্রেকফাস্ট হয়ে গেল, গরম গরম ব্রেকফাস্ট। তারপর হয়ে গেল ফ্রুটি দিল। এইদিকে যে খালটা দেখছেন, তো এই খালটার বাঁ দিকে হচ্ছে হোগলাদুড়ি আর ডান দিকে হচ্ছে পাঠানকালী, আর সোজা যাচ্ছে হচ্ছে গোসাবা, যেদিকে আমাদের হচ্ছে ট্যুর গাইড বলেছেন যে গোসাবায় যাচ্ছি, তাহলে তো ওখানে সব সাইট সিইং করবো। আমার পেছন দিকে যে লঞ্চটা আছে সেটা হচ্ছে সেই লোকনাথ ট্রাভেলসই। আমি যেটা চলে যাচ্ছি সেটাও লোকনাথ ট্রাভেলস, ওই দিকটাও হচ্ছে লোকনাথ ট্রাভেলস, দুটো, কিন্তু বোটটার নামটা আলাদা। একটা হচ্ছে সুলতানা আর ওই দিকটা হচ্ছে MV জয়া। এখন আবার গরম গরম আমুদে মাছ ভাজা পরিবেশন করা শুরু করে দিয়েছে, সাথে কফি। খেতে খেতে নদীর দুই পাশে ম্যানগ্রোভ দৃশ্য উপভোগ করছেন এখানকার যাত্রীরা। তবে এটা জনবসতিপূর্ণ, এখানে কোনো জীবজন্তু থাকে না। ফাঁক তালে আমিও মাছ ভাজা খেয়ে নিলাম। খুব দেখে শুনে খাবেন, কারণ কাঁটা আছে, বাচ্চারা এই তো আঙ্কেল দেখাচ্ছে। এই দেখুন মাছ, ভেটকি মাছের কাঁটা, বাকি অর্ডার বাইরে নিয়ে যাবো, বাইরে গিয়ে খাবো। আমোদি মাছ। অবশেষে আমরা পৌঁছে গেলাম গোসাবা ফেরিঘাটে। এটা হচ্ছে গোসাবা আইল্যান্ড মানে দ্বীপ। এখানে দুটো জিনিস দেখার আছে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর হচ্ছে বেকন বাংলো। বেকন বাংলোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো। এটা হ্যামিল্টন সাহেবের বাংলো। বহু যুগ থেকেই সুন্দরবন এলাকাটা বন্যাপ্রবণ এলাকা।
তাই বিল্ডিংটা পিলার তুলে কিভাবে তৈরি করা হয়েছে দেখুন। চলে এলাম বেকন বাংলোতে। 5 টাকা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে এক সাইডে দেখি একটা স্থান যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেব মিটিং করেছিলেন। সবাই যখন সেলফি আর ফটো তুলতে ব্যস্ত, আমি চলে গেছি তখন ইতিহাসের পাতায়। স্যার ড্যানিয়েল ম্যাকিনান হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। তিনি ভারতে এসে বাংলার গ্রামীণ তথা সমগ্র গোসাবার সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করেন। সেই জন্য তাকে গোসাবার উপকারও বলা হয়। তিনি বাংলাকে ভালোবেসে নিজের জমিদারি প্রতিষ্ঠার পাশাপাশি গোসাবাতেই নিজের আবাস বানান, আর এটাই হ্যামিল্টন সাহেবের বাংলো হিসাবে পরিচিতি লাভ করে, যে স্পটটা দেখে এসেছি আমরা। তার স্বপ্নের গোসাবা প্রকল্প শেষ হওয়ার পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতির জনক মহাত্মা গান্ধীকে গোসাবায় আমন্ত্রণ জানান। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে ডিসেম্বরের শেষে গোসাবায় সাহেবের কর্মযজ্ঞ দেখতে এসে দুদিন বেকন বাংলায় ছিলেন সাহেবের আতিথেয়তায়। গান্ধীজি নিজে না এলেও তার ব্যক্তিগত সচিব মহাদেব দেশাইকে পাঠিয়েছিলেন। তিনিও সাহেবের আতিথেয়তায় এই বেকন বাংলোতেই 1 সপ্তাহ ছিলেন। বোটে উঠে দেখলাম যে আমাদের বোটে লাঞ্চের তোড়জোড় চলছে। তো আমাদের লাঞ্চে মেনু ছিল ভাত, ডাল মানে হচ্ছে মসুর ডাল, আলুর চিপস ছিল মানে হচ্ছে আলু ভাজা, আর ছিল কাতলা মাছের কালিয়া, আর ছিল বড় বড় গলদা চিংড়ি, তার সাথে পাঁপড় আর হচ্ছে চাটনি। এই দিয়ে আমি লাঞ্চ করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন দুপুরে ভালোই হলো খাবার দাওয়া, পুরো এদের সিম্পল খাবার দাওয়া, কোনো রিচ হয়নি, একদম পুরো সিম্পল খাবার দাওয়া। আর সবার শেষে এই একটা পেয়ারা দিয়ে গেল, দেখি পরে খাবো। এখন ঘন বসতিপূর্ণ এলাকা ছেড়ে একটা এলাকার মধ্য দিয়ে যাচ্ছি। বেড়া লাগানো আছে, জঙ্গলটা মানে বাঘের দেখা যেতে পারে। এখানে মানুষ থাকে না, কিন্তু মানুষকে জঙ্গলে মধু সংগ্রহের জন্য পারমিশন দেওয়া হয়। বাংমামা মনে ঘুমোতে চলে গেছে, হ্যাঁ, হরিণ বাঘ সব মনে ঘুমুচ্ছে, আর মনে দেখা দেবে না। হ্যাঁ, আমরাই শুধু এখন সেলিব্রিটি হতে পারলাম। যদিও একটা শুধু বকের দেখা পেয়েছি আপাতত। পাখিরালয় চলে এসেছি। এই দিকটা হচ্ছে পাখিরালয়, আজ এখানে আমরা থাকবো। আর এই দিকটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা হচ্ছে কালকে আমরা যাব হচ্ছে ওখানে। অবশেষে বাঘের দেখা পেলাম। এই দেখুন বাঘ, কে বললো বাঘ নেই, বাঘ বসে আছে দোকানে। ট্যুর সাহেব ভারী ভারী লাগেজগুলো ভ্যানে তুলে দিতে বললো, আমরাও তুলে দিলাম। ওরাই লাগেজগুলো হোটেলে পৌঁছে দেবে। পাখিরালয় জেটি থেকে হোটেলে যেতে 15 মিনিটের মতো সময় লেগেছিল। 2 দিন থাকবো এখানে। আমাদের রুম নাম্বার ছিল 5, যেটা ছিল হচ্ছে হোটেল ডলফিনের ফার্স্ট ফ্লোরে। তবে রুমটা বেশ বড়ই ছিল, ভালো মতোই 4 জন আরামসে শুয়ে যেতে পারবে যা দেখলাম। তবে যা কিছু প্রয়োজন সব কিছুই দিয়েছে, তবে একটাই মাইনাস পয়েন্ট ছিল, বাথরুমে গিজার নেই। সামনে যে রুমটা দেখছেন এইটা হচ্ছে ডিনার রুম, অর্থাৎ হচ্ছে রাতের খাবার হচ্ছে এখানে দেবে। নারকেল গাছ, কত বড় একটা নারকেল গাছ, অনেক এখানে নারকেল গাছ প্রচুর একদম, যেহেতু এটা মানে নদী বেষ্টিত এলাকা। মেন বিল্ডিং এর সামনে কতগুলি কটেজ আছে, খুব সুন্দর কটেজগুলো, বেশ সাজানো গোছানো পুরো ডলফিন রিসর্টটা। এখানকার আদিবাসীরা এই ঝুমুর নাচে অংশগ্রহণ করে। নাচ গান বাজনার সাথে ঝুমুর গাওয়া হলেও এতে গানের প্রাধান্য থাকে। গানের সুর উচ্চগ্রাম থেকে নিম্নগ্রামে অবরোহণ করা হয়, যা ঝুমুরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সবাই গরম গরম কফি আর এগ চাউমিনের সাথে পুরো সন্ধেটা দারুণভাবে কাটাচ্ছে। এখানকার আদিবাসীদের নাচে মুগ্ধ হয়ে শেষে আমিও কোমর দোলালাম তাদের সাথে। ঘুমিয়ে গেছিলাম তো দরজা ঠক ঠক করলো, এখানে ডেকে দিল যে ডিনার হয়ে গেছে, নিচে আছে খেতে ডাকছে। ডিনারটা ভাত, ডাল, আলু ভাজা, সবজি এবং খাসির মাংস দিয়ে দারুণ করলাম আজকে রাতের ডিনারটা। পেট ভর্তি ছিল তো বেশি খেতে পারিনি, তবে খাসির মাংসটা খেয়েছি, 4-5 পিস দিয়েছিল, তার সাথে ভাত, আলু ভাজা আর ডাল। কারণ সকাল থেকেই যা খেয়ে যাচ্ছি
পেট পুরো ভর্তি। আবার সন্ধেবেলায় এগ চাউমিন এসব খেয়ে পুরো একদম পেট ভর্তি ছিল একদম। যাকে ভালোই হয়েছে, মটনটা বেশ ভালোই করেছিল, মটনটা বেশ ভালো করে খাবেন, বেশ টেস্টি করেছিল মটনটা। আজ এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তৃতীয় দিন মিলে থাকবে নেক্সট ভিডিওটা, যেখানে সুন্দরবনের কোর এরিয়াতে বাঘ দেখার সম্ভাবনা হলেও হতে পারে। তার সাথে থাকবে শেষ দিনে বোটে উদ্দাম নাচ। তাই দেখতে থাকুন আমার চ্যানেলটা এবং সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। আজকের প্রথম দিনের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন প্লিজ।